সাকিব ফিক করে হেসে বলল, কথা আছে পাগলের সুখ মনে মনে। আর কি কি বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস? জানাস আমাকে, প্রয়োজনে আমিও আরও কিছু অ্যাড করে দিব। আর রইল বাকি মেঘবতীর পাগলামির কথা। আবির ভাইয়া দেশে আসতেই মেঘকে পাগল করতে 14 বছর তো একাই পাগলামি করে গেল। ভাইয়া কি ইচ্ছে হয় না মেঘবতী তার জন্য একটু পাগলামি করবে? বাড়ি ফেরার অপেক্ষায় থাকবে, তাকে দেখার জন্য বা একটু কথা বলার জন্য উতলা হয়ে থাকবে। তার দিকে কেউ তাকালে অগ্নিকণার রূপ নেবে। মূল কথা, ভাইয়াকে পাগলের মতো ভালোবাসবে। মেঘবতীর মনে প্রবল প্রমত্তা জাগাতে ভাইয়া এই সব করেছে। তাই তোর চোখে মেঘবতী উন্মাদ হলেও আবির ভাইয়া তার গুরু। মালার আগে কটমটো করে চলে যেতে নিলেই অলৌকিকভাবে লিমনের সাথে ধাক্কা খেল। মালা মাথায় হাত দিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আপনি কি চোখে দেখেন না? লিমন মালার দিকে তাকে মৃদু হেসে বলল, মাঝে মাঝে একটু কম দেখি। মালার আগে ফোঁস করে চলে গেল, মায়েশা আপু আর ওনার হাজবেন্ড আজ দুপুরেই আসছেন। আবির কল দিতে দিতে অনেক কষ্টে আপুকে রাজি করিয়েছেন। মেঘ আপুকে দেখে আহ্লাদি কণ্ঠে বলল, আপু মনে আছে তো বাবুকে কিন্তু সর্বপ্রথম আমার কোলেই দিতে হবে। হ্যাঁ গো মনে আছে, দোয়া করো বাবু সুস্থভাবে হলেই তোমার কোলেই প্রথম দিব। মেঘ একগাল হেসে বলল, ঠিক আছে। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু ভেবে আনমনে হাসল। মেঘ বিষয়টা খেয়াল করে জিজ্ঞেস করল, হাসছেন কেন? এমনিতেই। বলুন রাতে বলবো। না এখনই বলুন। আই লাভ ইউ, আই ওয়েন্ট টু হাগ ইউ, আই ওনার কিস ইউ। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের হাতে চিমটি কেটে ব্যস্ত কণ্ঠে বলল, চুপ করুন। এখন তো চুপ করতেই বলবি। অফিসিয়াল বিয়ে 24 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ এখনও অফিসিয়াল আলিঙ্গনটা করতে পারলাম না। মেঘ নিজের কপাল চাপড়ে বিড়বিড় করল, এত নির্লজ্জ কবে হলেন আপনি? তোকে বিয়ে করার পর। সারাদিনের অনুষ্ঠান শেষে বিকেলের দিকে অনেক আত্মীয় স্বজনই চলে গেছে। এশা পর্যন্ত সবাই মোটামুটি ব্যস্ত ছিল। এশা নামাজের পরে মোজাম্মেল খান, আলী আহমেদ খান একসাথে চা খেতে বসেছে। কিছুক্ষণের মধ্যে আবির আর ইকবাল খান এসেছে। তানভীর, সাকিব, রাকিব, আরিফ মিলে বাসরঘর সাজাচ্ছে। গতকাল তানভীর বোনের পক্ষে থাকলেও আজ সে আবিরের পক্ষে। আবির নামাজ থেকে এসে নিজের রুমে চলে গেল। ভুল করে কেউ যেন লাল গোলাপ না লাগায় তার জন্য মূলত দেখতে গেছে। ফুল কিনতে যাওয়ার আগেই তানভীরের বারবার বলে দিয়েছে ভুলেও যেন লাল গোলাপ না আনে। মিনহাজ মেঘকে লাল গোলাপ দেওয়ার মতো বিশাল অপরাধের শাস্তিস্বরূপ আবির সেই রাগ মিনহাজের ওপর না দেখিয়ে গোলাপের উপর দেখাচ্ছে। বিয়ে উপলক্ষে আবিরের রুম সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। আবিরের শৈশব কৌশলে যত স্মৃতি ছিল সব সরিয়ে একদম ফাঁকা করে দিয়েছে। বিয়ের ঝামেলা মিটলে প্রয়োজনীয় সব জিনিসপত্র এনে রুম সাজানো হবে। গায়ে হলুদের দিন থেকে আবির আব্বু চাচু মুখোমুখি বসেনি। অবশেষে আজ আবির আব্বু চাচুর পাশে গিয়ে বসেছে। মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, কিছু বলবে? জি বলো। আপনার পরিকল্পনার বাহিরে আমি যে কাজগুলো করতে বলেছিলাম সেগুলোর খরচ জানতে চাচ্ছিলাম। আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি, সম্ভব হলে রাতে বা সকালের মধ্যে পরিশোধ করে দিব। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বলেন, তোমার দিতে হবে না। আব্বু আমি আগেই বলে রেখেছি অন্তপক্ষে আমার পরিকল্পনাগুলো টোটাল পেমেন্ট আমিই করব। মোজাম্মেল খান আস্তে করে বলেন, আচ্ছা তুমিই করো, কিন্তু এত তাড়াহুড়া করার প্রয়োজন নেই। ইমার্জেন্সি সবাই পেমেন্ট করে ফেলেছে, আর যারা হয়নি তাদের কাল পরশুর মধ্যে দিয়ে দেব। আমি হিসাবটা দেখতে চাচ্ছিলাম চাচ্চু। আমার কি কপাল, মেয়ে জামাই কত সুন্দর করে চাচ্চু বলে ডাকছে। আবির মৃদু হেসে মেকি স্বরে বলল, মেঘের মতো আমিও কি আব্বাজান বলে ডাকবো? আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান তিনজনই একসঙ্গে হেসে উঠলেন। প্রায় 1 ঘন্টা যাবৎ চারজন মিলে হিসাব করছে। এদিকে জান্নাত আর রিয়া মিলে মেঘকে সাজাচ্ছে আর বাসর নিয়মকানুন শিখিয়ে দিচ্ছে। মেঘের মনে ভয়, লজ্জা, আতঙ্কের সাথে সাথে অজানা ভালো লাগাও কাজ করছে। রাত 10টার পর ওদের সাজানো শেষ হয়েছে। আবিরের নিষেধাজ্ঞা থাকার লাল গোলাপ ছুঁয়েও দেখেনি। গাঁদা বেলি, কাঠগোলাপ,
2-4 রঙের জারবেরা, জিনিয়া সহ যে যে ফুল পেয়েছে সব দিয়ে সাজিয়েছে। সাজানোর শেষে মেঘকে নিয়ে বিছানা মাঝে বরাবর বসিয়েছে। মেঘের সামনে ফুলের পাপড়ি দিয়ে একটা লাভ এঁকে তাতে ARM লিখেছে। তারপর শুরু হয়েছে দল ভাগাভাগি। কয়েকজন আবিরের পক্ষে থাকলেও বেশিরভাগ মেঘের পক্ষে। তানভীর আজ আবিরের পক্ষে শুনে বন্যা রাগি রাগি মুখ করে বলো, আপনি দুমুখো সাপের মতো আচরণ করছেন কেন? তানভীর হেসে বলো, বোনের বিয়ের পর স্বাভাবিকভাবে বোন শ্বশুরবাড়িতে চলে যায়। ভাগ্য ভালো আমার বোন আমার চোখের সামনে আছে। বোন শ্বশুরবাড়ি অন্য কোথাও হলে আজকে বাসর ঘর সাজানো অসম্ভব ছিল। তাছাড়া বড় ভাই হয়ে ছোট বোনের বাসর সাজানোটা তেমন শোভা পায় না। বন্যা আর কিছু বলেনি। এদিকে আবিরের হিসাব নিকাশের এক পর্যায়ে মোজাম্মেল খান বললেন, অনেক তো হিসেব দেখলে, এখন বরং যাও তুমি। আবির ঘাড় ঘুরিয়ে মালিয়া খানকে উদ্দেশ্য করে বলল, আম্মু তোমাদের যা যা নিয়মকানুন আছে তাড়াতাড়ি শেষ করো, আমার ঘুম পাচ্ছে। মোজাম্মেল খান আকস্মাৎ কাশতে শুরু করলেন। ইকবাল খান আবিরের হাত চেপে বিড়বিড় করে বলল, বাবা চাচারা আছে, কথাবার্তা একটু সাবধানে বলো। আবির ভুরু কুঁচকে মনে মনে বিড়বিড় করল, গত 2 রাতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি। এখন বিয়ে করেছি বলে কি ঘুম পেলেও বলা যাবে না? আবির নিশ্চুপ দেখে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বলো, বাকিগুলো সকালে দেখে নিও। আবির তপ্তস্বর বলল, আর কিছু দেখতে হবে না, যা লাগবে তানভীরকে বললেই হবে। মাহমুদা খান এসে মৃদু স্বরে বললেন, আবির তুই এখন রুমে যেতে পারিস। আবির হঠাৎই কেমন যেন লজ্জা পাচ্ছিল, লজ্জায় উঠে যেতে পারছে না। আলী আহমেদ খান আকস্মাৎ বকে উঠল, এত লজ্জা পেতে হবে না, যাও। আবির মাথা নিচু করে উঠে রুমের দিকে চলে গেল। রুমের সামনে যথারীতি 2 দল মানুষ দাঁড়িয়ে আছে। তানভীর আবিরের দলে হওয়ার সত্ত্বেও ওরা জোরপূর্বক তানভীরকে রুমের ভিতর রেখেছে। আবির দরজা থেকে উঁকি দিয়ে বিছানাটা দেখে নিল। মাথায় ঘোমটা দিয়ে নববধূ বিছানায় বসে আছে। আবির বাকিদের উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলো, কি চাই? তেমন কিছু নয়। রাকিব আবিরের পাশ থেকে বলে উঠল, আজ যত ইচ্ছে দে, আমি বারণ করব না, কারণ বাসর আমি সাজিয়েছি, তাই ভাগও আমি পাবো। আবির রাকিবের দিকে তাকিয়ে হাসল। আইরিন আকস্মাৎ বলে উঠল, ভাইয়া তাড়াতাড়ি টাকা দিয়ে আমাদের বিদায় করো। আবির শান্ত কণ্ঠে বলো, তোরা কত চাস সিদ্ধান্ত নিয়ে তানভীরের কানে কানে বল। আইরিন, জান্নাত, রিয়া, মিম, বন্যা ফিসফিস করে কিছুক্ষণ ভেবে চিনতে তানভীরকে জানালো। আবির সঙ্গে সঙ্গে বলো, সিদ্ধান্ত ফাইনাল। হ্যাঁ, এখন সামনে থেকে সরো। কেন সরব? আগে টাকা দেবে, তারপর যাব। আবির তপ্ত স্বরে বলল, আমি যেতে বলিনি আপু, সত্যি বলেছি। বউ না দেখে আমি তোমাদের কিছু দিতে পারছি না। বউ দেখে ফেললে তো শেষই। তোমরা যেমন আমাকে বিশ্বাস করতে পারছো না, তেমন আমিও পারছি না। আমার বউয়ের জায়গায় অন্য কাউকে যে বসিয়ে রাখোনি তার কি গ্যারান্টি আছে? তোমাদের সহজ সমাধান দিয়েছি। তোমাদের অ্যামাউন্ট আমি না জানলেও তানভীর জানে। আমার বউ ঠিকঠাক থাকলে তোমরা তোমাদের প্রাপ্য পেয়ে যাবে। আগে বউ দেখব, তারপর টাকা দিব। এখন তোমরা ভেবে দেখো, ঠকাবে না তো? তোমরা আমাকে না ঠকালে আমিও তোমাদেরকে ঠকাবো না, ঠিক আছে? ওরা এক প্রকার বাধ্য হয়ে আবিরকে রুমে ঢুকতে দিয়েছে। আবির রুমে ঢুকেই মেঘকে উদ্দেশ্য করে সালাম দিল। মেঘ কাঁপা কাঁপা গলায় সালামের উত্তর দিয়েছে। এতক্ষণ যাবৎ মেঘ শান্ত থাকলো, এখন আর শান্ত থাকতে পারছে না। আবির যত কাছাকাছি আসছে, মেঘের শরীরে প্রতিটা শিরা উপশিরায় রক্ত সঞ্চালন তত বেড়ে যাচ্ছে। ঢোক গিলে বারবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আবির কিছুটা ঝুঁকে খুব যত্ন সহকারে আস্তে ধীরে মেঘের ঘোমটা উঠালো। লজ্জারাঙা মেঘের নামানো চিবুক দেখে কিঞ্চিত ভুরু কুঁচকালো। আবির সহসা 2 আঙ্গুল মেঘের চিবুকে উঠালো। আবিরের শক্ত হাতে কোমল স্পর্শে মেঘের শীর্ণ অধর থরথর করে কাঁপছে। হৃদয়ের তোলপাড়, নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে, ঘন ঘন পল্লব ছাপ যাচ্ছে। নিভু নিভু চোখে আবিরের দিকে তাকিয়ে আবির সহসা বুকের বাঁ পাশে হাত রেখে নেশাক্ত কণ্ঠে বলল, হ্যাঁ মাশাল্লাহ। সঙ্গে সঙ্গে বিছানার উপরে লাভ লেখা অংশে ধপ করে পড়ে গেছে। মিম, আদি, আইরিন কিছুটা আতঙ্কিত হয়ে বাকিদের আবিরের কাণ্ড দেখে মুচকে মুচকে হাসছে। মেঘ কিঞ্চিত ভুরু কুঁচকে আবিরের মুখের দিকে তাকালো। আবির আচমকা কাত হয়ে মেঘের দিকে ঘুরে হাতের ওপর মাথা রেখে
মৃদুগামী কণ্ঠে বলল। অবশেষে আবিরের একান্ত চাঁদ আবিরের রুমে দীপ্তি ছড়াচ্ছে। মেঘ লজ্জায় চোখ সরিয়ে করে ফেলেছে। আবির পকেট হাত দিয়ে যতগুলো 500 বা 1000 টাকার নোট পেয়েছে সব মেঘের হাতে মুষ্টিবদ্ধ করে দিয়েছে। রিয়া হাসি মুখে বলল, ভাইয়া, আপনার চাঁদকে সারা জীবনের জন্য আপনার রুমে রেখে গেলাম। আপাতত আমাদের দিকটা একটু ভাবুন। আবির মেঘের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ওরা কিছু চাচ্ছে, দিব? মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে নিজের হৃদয় স্পন্দন গুনছে। আইরিন সঙ্গে সঙ্গে বলল, এটা কিন্তু কথা ছিল না। তুমি বলেছ ভাবিকে দেখেই দিয়ে দিবে। আবির মেঘের দিকে তাকিয়ে থেকে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমি আমার বউয়ের অনুমতি ব্যতীত কিছু দিতে পারছি না। সরি। সবাই মেঘকে রিকোয়েস্ট করছে, কিন্তু মেঘ মুখ ফুটে কিছু বলতেই পারছে না। আবির মৃদু হেসে পুনরায় প্রশ্ন করল, কি হলো, দিয়ে দিব? মেঘের ঘাড় কাত করে সম্মতি জানালো। আবির সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের অ্যামাউন্ট কত ছিল আমি জানি না, আর জানতেও চাই না। আমার বউ যেহেতু সম্মতি দিয়েছে, তাই আমি তোমার যা চাইছো তাই ডাবল পাবে। তানভীরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তানভীর, ওদের অ্যামাউন্ট বুঝিয়ে দিবি? জি ভাইয়া। জান্নাত রিয়া একসঙ্গে বলে উঠল, ইস, এত বড় মিস্টেক কিভাবে করলাম, আগে জানলে আরও বেশি চাইতাম। আইরিন বলল, আমরা এখন নতুন করে অ্যামাউন্ট চাইব। আবির মুচকি এসে বলল, সুযোগ একবারই দিয়েছে, সেই সুযোগ আর পাবো না। এখন সবাই যা এখান থেকে। রাকিব আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলেই দৌড়ে বেরিয়ে গেছে। বাকিরাও যে যার মতো চলে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে বেরিয়েছে। তানভীর আগেই বেরিয়ে গিয়েছিল। আবির দরজা বন্ধ করতে যাবে, আকস্মাৎ তানভীর হাজির হলো। আবির শক্ত কণ্ঠে বলল, আবার কি? তানভীর মেঘকে এক পলক দেখে নিল। মেঘ মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে। তানভীর গলা খাকারি দিয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া, আমার বোনটা কিন্তু এখনও ছোট। তোমাদের অনাবশ্যক ভালোবাসাকে একটু কন্ট্রোলে রেখো প্লিজ। আবির ভুরু গুটিয়ে সরাসরি তানভীরের চোখের দিকে তাকিয়ে কর্কশ গলায় বিড়বিড় করল, তুই না আমার সম্বন্ধী? তানভীর নিঃশব্দে হেসে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি না আমার ভাই? তাছাড়া পুরো পৃথিবী জানে তুমি আমার বন্ধু টাইপের ভাই, তাই আমার সব দিক থেকে পারমিশন আছে। আবির দাঁতে দাঁত চেপে বলল, জি ভাই, বুঝতে পেরেছি। বলেছিলাম কি ভাই, আপনি পারমিশন দিলে আমি আপনার বোনের সাথে একান্ত কিছুটা সময় কাটাতাম। পারমিশন দিবেন ভাই? জি ভাই, আপনার জন্য এত আয়োজন, বেস্ট অফ লাক ভাই। তানভীর চলে যাচ্ছে। আবির মুচকি হেসে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধর শব্দে মেঘের শরীর ঝাঁকি দিয়ে উঠল। মাথা নিচু করে জোরে নিঃশ্বাস ছাড়ল। আবির আর চোখে মেঘের দিকে তাকালো। ঠোঁটে লেগে আছে হাসি। ধীর পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। আবিরের তপ্ত দু চোখ চকচক করছে। উৎকণ্ঠা মেঘের চিবুক নেমে গলা ঠেকেছে ক্ষীণ বক্ষে। তীব্র কম্পনে শরীর ঘেমে একাকার অবস্থা। আবির আঁকপাশ না ভেবেই আচমকা মেঘের কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। অপ্রত্যাশিত ঘটনা। মেঘ চমকে উঠল। বুকের ভিতর পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। হাত পা সহ সারা শরীর থরথর করে কাঁপছে। আবির আকস্মাৎ জামা কাপড়ের ওপর দিয়ে মেঘকে জড়িয়ে ধরে পেটে মুখ গুজল। আবিরের অবাঞ্ছিত স্পর্শে মেঘের জোরালো হৃদয় স্পন্দ আরও বেশি জোরালো হতে শুরু করেছে। ভিতরে ঢোক গিলে এলোমেলো নিঃশ্বাস ছাড়ছে। আবির ভয়ঙ্কর আবেশে আবদ্ধ। সুদীর্ঘ অবকাশের অস্ফুট প্রণয়ে অফিসিয়াল অনুমোদন পেয়েছে আজ। মেঘের শরীর থেকে আসা বিমুগ্ধকারী ঘ্রাণটা আবিরের নাসারন্ধ্রের সঙ্গে সঙ্গে হৃদয়ে তোলপাড় চালাচ্ছে। আবির এক মনে সেই ঘ্রাণটা উপলব্ধি করছে। মেঘের অভিমানের নাক ফুলানো, গায়ে তীব্র গন্ধ, দরদি স্পর্শ, আহ্লাদী কণ্ঠে আবদার পূরণের পরিপূর্ণ অধিকার পেয়েছে আজ। এই মেঘ একান্ত আবিরের। পৃথিবীতে আর কারো সাধ্য নাই যে আবিরের কাছ থেকে তার মেঘকে দূরে সরাবে। আর ছোট্ট মেঘের আদুরে কণ্ঠে বলা কথাগুলো আবিরের খুব মনে পড়ছে। আকস্মাৎ পেট থেকে মুখ সরিয়ে ঘাড় কিছুটা ঘুরিয়ে মেঘের অভিমুখে তাকালো। মেঘ বন্ধ চোখে পাতা আর কম্পিত অধর দেখে আবির আনমনে হেসে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, তুমি আমার বহু প্রতীক্ষিত একান্ত অভিলাষ, হৃদয়ের মণিকোঠায় সঙ্গোপনে রাখা নির্মল প্রয়াস, আমার অবিচ্ছেদ্য প্রণয়ের
উপাত্ত তুমি, সকাল সন্ধ্যা সর্বনাশের কারণও শুধু তুমি। মেঘের সংকোচন কোনোভাবেই কাটছে না, চোখ খুলে আবিরের দিকে তাকাতেও পারছে না। আবির মুচকি হেসে বলল, ওগো অপরূপা, চেয়ে দেখো না মনোরমা। মেঘ কিংকর্তব্যবিমুখ আবিরের একের পর এক ভাবপ্রবণ কথা শুনে মেঘের অস্থিরতা বেড়েই চলেছে। বুকের ভিতর চলমান ইতিহস্ততা কাটিয়ে চোখ পিটপিট করে তাকালো। আবিরের সঙ্গে চোখাচোখি হতে আবির আকস্মাৎ স্বরে শব্দ হেসে উঠল। আবিরের প্রণয়োচ্ছল্ল হাসি দেখে মেঘ না হেসে পারল না। আবির হাসি থামিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজে তপ্তস্বরে শুধালো, আমাকে পেয়ে খুশি তো? মেঘ মাথা দুলিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আপনি? আবির আবারও মৃদু হাসল। মেঘের কোল থেকে উঠে মুখোমুখি বসল। লম্বা নিঃশ্বাস ফেলে মেঘের হাতটা শক্ত করে ধরে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহ, আজ আমি খুব খুশি, কারণ আমার স্পারোকে দেওয়া কথা আমি পরিপূর্ণভাবে রাখতে পেরেছি। ছোট্ট স্পারো সেই আহ্লাদি কণ্ঠে বলা কথাটা, আমাকে ছেড়ে যেতে পারবে না। স্পারো ভুলে গেল আমি ভুলতে পারিনি। গত 16টা বছর আমি শুধু এই একটা কথায় জোরেই সব বিপত্তিতে টেকেছিলাম। আজ আমার স্পারোকে আবারও বলতে চাই, আমি ছেড়ে যাইনি, কোথাও যাইনি। তোমার আবির তোমারই আছে। শুধু সেই দিন শুধু বলেছিলে ছেড়ে যেও না, অথচ আমি বুঝেছিলাম তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। শেষ বিকেলে পাখিদের বাড়ি ফেরা তারা দেখে তুমি আবেগী কণ্ঠে বলেছিলে, ওদের মতো আমারও যদি আলাদা একটা বাড়ি থাকতো। আর আমি ভেবেছিলাম যে কোনো মূল্যেই হোক তোমাকে তোমার স্বপ্ন বাড়ি উপহার দেব। একবার খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম বলে তুমি শীতল কণ্ঠে বলেছিলে, খেলতে না গেলে তো ব্যথা পেতেন না। আমি মনে মনে বলেছিলাম, আজকের পর খেলতে যাব না। জ্বরের ঘরে আমার হাতটা আঁকড়ে ধরে তুমি বলেছিলে, আমার কাছে থাকো। আমিও থেকে গেলাম। কোনো একদিন কোনো কারণে বাসায় আমাকে বকা দিচ্ছিল দেখে তুমি সবার সামনে আমার হাতটা শক্ত করে ধরে বলেছিলে, আবির ভাই, শুধু আমার, তোমার কেউ কিছু বলতে পারবে না। আমি আবির সেই দিনই তোমার হয়ে গিয়েছিলাম। নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম, বাঁচলে তোমার সাথেই বাঁচব। মেঘ অবিশ্বাসের চোখে আবিরের অভিমুখে চেয়ে আছে। অতর্কিতে বেড়েছে বুকের ভিতরে ধুকপুক শব্দ। আবিরের কথাগুলো শুনে মেঘের চক্ষুদয় কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ফর্সা লাজুক আদল মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। নাকের ডাগায় মুক্তোর মতো বিন্দু বিন্দু খাম চিকচিক করছে। মেঘ উত্তেজিত মনোভাব চোখে মুখে ফুটে উঠেছে। যেই আবিরের প্রণয়ে আসক্ত মেঘ, সেই আবির মেঘের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল এতগুলো বছর। এটা ভেবেই মেঘের মস্তিষ্ক নিহরণের অনুনন শুরু হয়েছে। মেঘ অসহায় মুখ করে আবিরের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি আপনাকে এত কিছু বলেছিলাম? আবির মেঘের দুহাত নিজের দুগালে রেখে নিঃশ্বাস টেনে বলল, আমার মনে নেই কেন? কারণ তখন তুমি অনেক ছোট ছিলে। আপনি কখনো বলেননি কেন? ভালোবাসা মুখে বলে হয় না পাগলি, তোমাকে নিজ থেকে অনুভব করতে হতো। আর আমি সেই প্রতীক্ষাতে ছিলাম। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি আমার তুমি করে বলছো কেন? শুনতে খারাপ লাগছে, কেমন যেন অস্বস্তি লাগছে। আপনার মুখে তুইটাই মানায়। অভ্যাস করো, এখন থেকে তুমিটাই বেশি শুনতে হবে। কেন? আবির মৃদুস্বরে বলল, আমার সম্বন্ধে আমাকে ভয়ঙ্করভাবে ওয়ার্নিং দিয়েছে। বিয়ের পর তোমার সাথে তুই তোকারি করলে আমার নামে মামলা দিবে। তানবীরের এসব তুই তোকারি একদম পছন্দ না। ওর সাথে কথা বললে সচরাচর তোমাকে তুই বলে সম্বোধন করি না। তারপরও ভুলে যদি বলে ফেলি তখন দেখা যাবে রাগে সারাদিন আমার সাথে কথা বলবে না। গতকাল রাতে আমাকে লাস্টবারের মতো ওয়ার্ন করেছে যেন কোনোভাবেই তুই না বলি। পার্সোনালি ঘরের দরজা বন্ধ করে তুই বললেও আমার সম্বন্ধী বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা কোনো আত্মীয়র সামনে কোনোভাবেই তুই বলতে পারবো না। মেঘ অভিনিবিষ্ট ন্যায় চেয়ে থেকে শান্ত কণ্ঠে শুধালো, আপনি ভাইয়াকে ভয় পান? না, তোমাকে ভয় পাই। মানে? আবির মেঘের হাত গাল থেকে নামিয়ে বুকের ওপর রেখে বলতে শুরু করলো, তোমাকে হারানোর ভয়ে আমার এই যে এইখানকার বারংবার কেঁপে উঠে। আবিরকে
ধ্বংসের একমাত্র অস্ত্রই মেঘ। তানবীর সহ আমাদের কাছের মানুষজন খুব ভালোভাবেই জানে আমার জীবনে তোমার অস্তিত্ব ঠিক কতখানি জুড়ে। আমাকে কোনো কিছুতেই রাজি করাতে ব্যর্থ হলে ইচ্ছাকৃত তোমার নাম দেয়, কারণ তারা জানে তুমি আমার একমাত্র দুর্বলতা। এই যে তুমি কত শত কুসংস্কার মানো, কিছু হবে না জেনেও আবেগে নাচো। আমিও ঠিক তেমন। তোমার নামে কিছু শুনলে বুঝে না বুঝে রিয়াক্ট করি, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অন্তপক্ষে তোমাকে নিয়ে তানবীরের সাথে আমি কোনো রকম অসাধুভাবে জড়াতে চাই না, তাইও যা বলেছে আমি মেনে নিয়েছি। আবিরের উৎকণ্ঠা দেখে মেঘ প্রতিনিয়ত আশ্চর্য চূড়ায় পৌঁছে যাচ্ছে। মেঘ নির্বাক চোখে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখেছে। আবির কয়েক মুহূর্তে মেঘের মায়াবী আদলে চেয়ে থেকে আনমনে হেসে বলল, ম্যাম, এভাবে তাকিয়ে আমাকে আগেভাগে দুর্বল করে দিবেন না। আপনার সাথে আমার অনেক কথা আছে। আবিরের কথা মেঘে ভাবনার সুতো ছিঁড়েছে। কপালে ভাঁজ ফেলে মৃদু স্বরে বলল, কী কথা? আগে নামাজ পড়ে বরের কাছে শুকরিয়া আদায় করুন, তারপর বলবো। যাও, ফ্রেশ হয়ে উজু করে আসো। আবির মেঘের হাত ছেড়ে বিছানা থেকে নামছে। এত কথোপকথনের ভিড়ে রিয়া আর জান্নাতে শিখিয়ে দেওয়া নিয়মকানুনগুলোর কথা মেঘ ভুলেই গিয়েছিল। মেঘ ঝটপট বিছানা থেকে নেমে আবিরের পায়ে হাত দিয়ে সালাম করতে নিল, কিন্তু সালাম করার আগেই আবির মেঘের দুবাহু ধরে উঠিয়ে আলতোভাবে বুকে জড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, তোমার অবস্থান আমার পায়ে নয়, হৃদয়ে। আজকের পর কোনো দিনও পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টাও করবে না, মনে থাকবে? জি। আবির মেঘকে ছেড়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কিছু একটা করছে। এদিকে মেঘ মনে মনে হাবিজাবি ভাবছে আর ব্যস্ত হাতে গহনা খুলছে। গলায় একটা গহনাকে চুল টানা পড়তেই মেঘ ব্যথা উফ করে উঠেছে। আবির সহসা ফোন টেবিলের উপর রেখে মেঘের কাছে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? চুল টান লাগছে। হাত সরাও, আমি দেখছি। মেঘ ভুরু কুঁচকাল, তবে নিষেধ করল না। আবির খুব মনোযোগ দিয়ে মেঘের চুল সরিয়ে গহনা খুলে দিয়েছে। মাথায় লাগানো ক্লিপগুলো খুলতে খুলতে কর্কশ কণ্ঠে বিড়বিড় করল, আগেই বলেছিলাম রাতে এত সাজগোজ করতে হবে না। তারপরও কেউ কথা শুনে না। আবিরের ঠান্ডা কণ্ঠে অভিযোগের সম্মতি ফিরল মেঘের। চোখ ঘুরিয়ে আবিরকে এক পলক দেখে হালকা করে কেশে শীতল কণ্ঠে ডাকল, আবির ভাই। আকস্মাৎ আবিরের সুপ্ত ক্রোধ চোখে ভেসে উঠল। মেঘের দিকে তাকিয়ে চোখ রাঙাতে মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, মজা করেছি। আবির প্রতিউত্তরে কিছু বলল না। মেঘ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই আবির চুপচাপ ওয়াশরুমে চলে গেছে। যথারীতি দুজন একসঙ্গে দুকাতার নফল নামাজ পড়ে নিয়েছে। নামাজ শেষ করে আবির মেঘের কপাল দীর্ঘ চুমু খেয়ে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের সারাদিনের সব দুষ্টুমি খুলসুটি হঠাৎই পরিবর্তন হয়ে গেছে। কেমন করে নিশ্চুপ হয়ে গেছে। আবিরের বুকের উপর মাথা থাকায় মেঘ স্পষ্টভাবে আবিরের হৃদয়স্পন্দন টের পাচ্ছে। মেঘ হঠাৎই তটস্থ কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আবির ঘন ঘন ঢোক গিলছে। মেঘকে বিছানার পাশে বসিয়ে আবির ফ্লোরে বসলো। মেঘ ব্যাকুল কণ্ঠে বারবার প্রশ্ন করছে। আবির উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। আবির আচমকা বসা থেকে উঠে ওয়ার্ড্রোব থেকে একটা ছোট্ট বক্স বের করলো। আবির নামে লেখা একটা ডিজাইনার লকেট বের করে মেঘের গলায় পরিয়ে দিতে দিতে মৃদু স্বরে বলল, এটা বাসর রাতের গিফট। মেঘ তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বালিশের নিচ থেকে একটা ঘড়ির বক্স বের করে আবিরকে দিয়ে বলল, এটা আপনার জন্য। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, বাসর রাতে গিফট দিতে হয়? এটা তোমাকে কে বলেছে? রিয়া আপু, জান্নাত আপু, তাছাড়া আমার বান্ধবীরাও বলেছে। আর কি বলেছে? আরও অনেক কিছু। আবির ভুরু গুটিয়ে ধীর হস্তে কপাল চাপড়ে শক্ত কণ্ঠে বলল, ইস, আমার বউটাকে ওরা নষ্ট করেছে। মেঘ ঠোঁট কামড়ে বিড়বিড় বলল, মোটেও না। আবির ঘড়িটা দেখে মুচকি হেসে বলল, পরিয়ে দাও এখন। মেঘ ঘড়িটা পরিয়ে দিয়ে আহ্লাদি কণ্ঠে শুধালো, পছন্দ হয়েছে? আমার একমাত্র বউয়ের দেওয়া গিফট, পছন্দ তো হবেই। আবির তপ্ত স্বরে ফের বলল, তোমার জন্য
আরও সারপ্রাইজ আছে কি? আবির একটা অ্যালবাম বের করে মেঘের হাতে দিল। অ্যালবামের সর্বপ্রথম ছবিটা আবির আর মেঘের বিয়ের, দুজনে পাশাপাশি বসা। মেঘ ঘাড় কাঁধ করে আবিরের বাইসেপে রেখেছে, আবির মেঘের মাথার উপর নিজের মাথা কাত করে রেখেছে। দুজনে এক হাত সামনে দিকে, আবিরের হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা মেঘের আবির, আর মেঘের হাতে লেখা আবিরের মেঘ। মেঘ ছবিটা দেখে মৃদু হেসে অ্যালবাম খুলছে। মেঘের জন্মের পর আবিরের প্রথম কোলে নেওয়ার ছবি। মেঘের 6 মাস, 1 বছর, 2 বছর থেকে শুরু করে বিয়ে পর্যন্ত আবিরের সাথে যতগুলো ছবি ছিল সবই অ্যালবামে আছে। মেঘ মুগ্ধ চোখে তাকিয়ে ছবিগুলো দেখছে, আবিরের পাশে দাঁড়িয়ে ছবিগুলো বর্ণনা দিচ্ছে। ছোটবেলার ছবিগুলো ফ্যামিলি অ্যালবাম থেকে সংগ্রহ করা। কোনো ছবি কখন কী অবস্থায় কাকে নিয়ে উঠিয়েছে সে আজ নির্দ্বিধায় বলছে। মেঘ নিস্তব্ধ হয়ে ছবিগুলো দেখছে আর আবিরকে দেখাচ্ছে। মাঝখানে 9 বছর একসাথে ছবি না থাকলেও লাস্ট 2 বছরের ছবিতে তা উসুল তুলে ফেলেছে, যার মধ্যে হাতে গোনা কয়েকটা ছবি মেঘ নিজের ইচ্ছাতেই তুলেছিল, বাকি সব আবিরের ফটোগ্রাফরা তুলে দিয়েছে। অ্যালবাম দেখে শেষ হতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবির মৃদুস্বরে জিজ্ঞেস করল, রাগ করেছ? মেঘ ঠোঁট ফুলিয়ে চেয়ে আছে। আবির নিরেট কণ্ঠে বলল, রাগ করব না প্লিজ, এটা দেখে রেগে গেলে পরেরগুলো তো বলতেই পারবো না। পরে কি? আবির একটা চামিচ গোছা মেঘের হাতে দিয়ে বলতে শুরু করলো, আজ থেকে এই চাবির গোছাটা তোমার। এখানে আমার রুমের প্রতিটা তালাবদ্ধ জিনিসের চাবির পাশাপাশি আমার অফিসের সব চাবি আছে। তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই আজ থেকে আর কোনো লুকোচুরি নয়। আমার যা কিছু আছে সব কিছুতেই তোমার অধিকার আছে। মেঘ আজ হতবিহ্বল। সে আবিরের নিজের জিনিসপত্র কখনো কাউকে ছুঁতেও দেয় না, রুমে ঢুকতে দেয় না, সব কিছুতে তালা দিয়ে রাখে। সে আজ নিজের হাতে সব দায়িত্ব মেঘকে দিয়ে দিচ্ছে। আবিরের এত পরিবর্তন মেঘ স্তব্ধ হয়ে চোখে কেবল দেখেই যাচ্ছে। আবির আকস্মাৎ মেঘের মুখোমুখি দাঁড়ালো, আচমকা ধপ করে মেঘের পায়ের কাছে বসে পড়েছে। আবিরের গায়ে যেন পা না লাগে তার জন্য। মেঘ সঙ্গে সঙ্গে পা সরিয়ে থমথমে কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? আবির পেছন থেকে একটা সুন্দর গিফট বক্স বের করে মেঘের হাতে দিল। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করল, কি এটাতে? দেখো। বক্স খুলতে 2টা ব্যাংক চেক চোখে পড়েছে। মেঘ অ্যামাউন্ট ঠিকমতো খেয়ালও করেনি, কৌতূহলবশত চেক তুলে বিস্ময় সমেত তাকালো। বক্সের স্বর্ণের বেশ কিছু গহনা। মেঘ বারবার আবিরের দিকে তাকাচ্ছে, আবিরের ঠোঁটে মলিন হাসি। মেঘ গহনাগুলো তুলে বিছানার পাশে রাখছে। কাগজের মতো কিছু লাল ফিতা দিয়ে পেঁচানো দেখে মেঘ স্বাভাবিকভাবে খুলতে নিল। খুলতেই দেখল এটা একটা দলিল। কিছুটা পড়ার পর বুঝতে পারল কোনো এক জায়গা আবির মেঘের নামে করে দিয়েছে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করল, এসবের মানে কি? আবির মুচকি হেসে বলল, স্পারো ড্রিম হাউস তোমার বাড়ি, একান্তই তোমার, যেখানে আমার কোনো অধিকার নেই। মেঘ কিঞ্চিত রাগী স্বরে বলল, অধিকার যদি নাই থাকবে তাহলে আমার বাড়ি আপনি আমাকে না জানিয়ে কেন করেছেন? আগে আমাকে বললেন না কেন? শুরুতে জানানোর মতো পরিস্থিতি ছিল না। কেন? সময়টা ছিল ডিসেম্বর মাস, মাইশা আপুর বিয়ে থেকে মালার কারণে তোমাকে জোর করে নিয়ে আসলাম। আমি অফিস থেকে এসে তোমাকে সময় নিয়ে বোঝাতে চেয়েছিলাম মালার সাথে আমার কিছু নেই, অথচ তুমি আমার আসা পর্যন্ত জাস্ট 10 মিনিট অপেক্ষা করতে পারে না। আমাকে গুরুত্ব না দিয়ে মিনহাজদের গুরুত্ব দিয়েছিলে, তার জন্যে তোমার প্রতি অভিমান হয়েছিল। সেই অভিমান তোমার আব্বুর কথায় জেদ পরিণত হয়েছিল। ওনার মেয়েকে রানীর মতো রাখতে গেলে আগে রানীর স্বপ্নগুলো পূরণ করা জরুরি ছিল। সেই রাতে 3-4 দিনের জন্য চলে গেলাম, দিনরাত এক করে সব কিছু রেডি করে আসছি। সেই দিন বাসায় কাজ শুরু করব, তার আগের দিন থেকে আপনাকে এত মতে রিকোয়েস্ট করলাম, কিন্তু তুমি এতটাই জেদি যে কোনোভাবে যেতে রাজি হলে না। তোমাকে সারপ্রাইজ দিতে পারলাম না, তাই সিদ্ধান্ত নিয়েছি বাসার কাজে পুরোপুরি শেষ করে জানাবো। মেঘ শক্ত কণ্ঠে বলল, ইস, মিস করলাম, বাকিগুলো দেখে শেষ করো। মেঘ আবারও বক্স হাতে নিল। কিছু চিরকুট, আবির অফিসের কিছু ডকুমেন্টস, সাথে কয়েকটা 500 আর 1000 টাকার বান্ডিল।
এত এত টাকা বান্ডিল দেখে মেঘ আশ্চর্যিত চোখে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এত টাকা কার? আবির মোলায়েম কণ্ঠে বলল, তোমার। মানে? এত টাকা দিয়ে আমি কি করব? এগুলো সব কাবিনের। মেঘ ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমি যতদূর শুনেছি কাবিনের বউয়ের পরিবার অথবা বউয়ের ইচ্ছে অনুযায়ী দিতে হয়। আমি বউ হয়ে বলছি, আমার কাবিনের কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে চেয়েছি, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে গেছি। আমার আর কিছুই চাওয়ার নেই। আপনার এত এত গিফট, টাকা, ব্যাংকের চেক, এসব কোনো কিছু চাই না। বিয়ের কাবিন যদি আবশ্যক হয় তবে আমি কাবিন হিসাবে আপনাকে চাইব। আমি তো শুধু আপনাকে চাইব। মেঘের দু চোখ ছলছল করছে। নিজেকে সংযত করতে তাই তো শ্বাস টানল। আবির দুর্বোধ্য নেত্রে মেঘের মায়াবী অনলে চেয়ে আছে। অল্পতে লজ্জা আড়ষ্ট হয়ে মেয়েটা অধম্য কণ্ঠে আকাঙ্ক্ষা শুনে আবির শীতল চোখে চেয়ে মুচকি হাসল। মেঘ এতক্ষণে কি বলছে নিজেও জানে না। আবিরের অন্যরকম চাউনিতে কিছুটা লজ্জা পেয়েছে। আবির চোখ মুখ গুটিয়ে শান্ত কণ্ঠে শুধালো, যা দিয়েছি সব কিছু সহ আবির যদি তোমার হয় তাহলে কাবিন নিয়ে কি তোমার আর কোনো আপত্তি আছে? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে ঠোঁট ফুলিয়ে নিষ্পাপ কণ্ঠে বলল, আমার আবির হলেই হবে। আবির ভুরু উঠাতে মেঘ থতমত খেয়ে বলল, সরি আপনাকে হলেই হবে। আমি তো তোমারই, বাকি যা দিয়েছি ওই সবও তোমার। এইগুলোর পর কাবিন হিসাবে তোমার কি আমার কাছে আর কিছু চাওয়ার আছে? মেঘ সাবলীল ভঙ্গিতে বলল, আমার আর কিচ্ছু লাগবে না। মনের কষ্ট থাকবে না তো? মেঘ একগাল হেসে বলল, আমার মনে কষ্ট ছিটে ফোটাও নেই, কারণ আপনাকে পেয়ে গেছি যে। আবির অনুগ্রহ হেসে টেবিলের ওপর রাখা একটা বই থেকে কাগজ এনে মেঘের হাতে দিল। তেমন একটা গুরুত্ব না দিয়ে মেঘ জিজ্ঞেস করল, কি এগুলো? পড়ো। মেঘ বিড়বিড় করে পড়ছে। কিছুটা পড়তেই বুঝতে পারল এটা কাবিননামার কপি। মেঘ সঙ্গে সঙ্গে নিচে তাকালো। বরের স্বাক্ষরের জায়গা সাজ্জাদুল খান আবির লেখা, আর কনের স্বাক্ষরের জায়গা মাহাদিবা খান মেঘ। বিয়ের রেজিস্ট্রি করার তারিখ ৩/২/২০০০, যা আজ থেকে আরও ৩ বছর আগে। এটা দেখে মেঘ বিস্তীর্ণ চোখে তাকিয়ে এক হাতে নিজের মুখ চেপে ধরেছে। মেঘের হাত থরথর করে কাঁপছে, কান দিয়ে গরম হাওয়া বের হচ্ছে, মস্তিষ্ক বিদ্যমান স্নায়ুগুলো ধপধপ করে কাঁপছে, বুকের ভিতরটা ধুর ধুর কেঁপে চলছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মেঘ শশব্যস্ত চোখে আবিরের দিকে তাকালো। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে মেঘকে দেখছে আর নিজের বুকে হাত রেখে অনুচ্চ স্বরে দোয়া পড়ছে। মেঘের গলায় আটকানো নিঃশ্বাসটা অতি সন্দর্পণে বেরিয়ে আসছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে জিভ দিয়ে ঠোঁট ভিজে থতমত কণ্ঠে প্রশ্ন করল, এগুলো কি সত্যি? আবির ঢোক গিলে ধীরস্থির কণ্ঠে বলল, আইনের চোখে আমাদের বিয়ে ৩ বছর পূর্ণ হয়ে গেছে। গতকাল ৪র্থ বছরে পদার্পণ করেছি। তোমাকে আগেই বলেছিলাম তুমি আমারই। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। কেউ যদি আমার সাথে ঝামেলা করতে চাইতো আমি সরাসরি কাবিননামা দেখিয়ে দিতাম। মেঘ ভাবনা চিন্তা ছাড়াই আচমকা বলে উঠল, এটা কিভাবে সম্ভব? আবির শক্ত কণ্ঠে বলতে শুরু করল, আমি দেশ ছাড়ার মাঝখানে আগে তানবীরকে তোমার ব্যাপারে সব বলেছিলাম। সে আমার আবেগ অনুভূতি দেখে প্রথম দিকে মেনে নিল, পরবর্তী ওর মনে কিছুটা খটকা সৃষ্টি হয়েছে। কারণ শত হলে সে তোমার আপন ভাই। তোমার প্রতি তার দায়িত্ব ভালোবাসা অন্য লেভেলের, যেটা আমার প্রতি হাজার থাকলেও তোমার সমান নয়। বলতে গেলে তানবীর আমি দুজনে তখন অপ্রাপ্তবয়স্ক। মজার ছল থেকে কিংবা গভীর চিন্তা থেকেই তানবীর একদিন হুট করে বলে বসে, ভাইয়া তুমি বোনকে এখন পছন্দ করো, মানলাম। আমি ওকে দেখেও রাখলাম, কিন্তু 7 বছর পর তোমার মন মানসিকতা যে এরকম থাকবে তার কি গ্যারান্টি আছে? তখন যদি বোনের প্রতি এখন মতো অনুভূতি না থাকে? তানবীরের কথা শুনে আমার মনে চিন্তন জাগে। আমি নিজেও কখনো সেইভাবে ভেবে দেখিনি, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম তোমাকে বিয়ে করব। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজেও জানি না, শুধু মনে হয়েছিল তানবীর যা বলছে একদম ঠিক বলছে। তানবীর মজার ছলে বলল, আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারছিলাম না। তানবীরকে জানানোর পর সে খুব রিকোয়েস্ট করেছে যেন বিয়ে ঝামেলা না করি। ও এমনিতেই এসব বলেছিল আর অনেক কিছু। আমার মাথা তখন কিছুই ঢুকছে না।
আমার কাছের বন্ধুর বাবা কাজী, তাই তৎক্ষণাৎ খোঁজ নিলাম। তোমার বয়স অনেক কম ছিল তখন, তোমার আমার প্রতি তীব্র ঘৃণা ছিল, সব মিলিয়ে তখন বিয়ে সম্ভব ছিল না। তাছাড়াও কিছু নিয়ম নীতি ছিল যার কারণে আঙ্কেল কোনোভাবেই রাজি হয়েছিল না। কিন্তু তখন আমার একটা জেদ ছিল, যেভাবেই হোক বিয়ে আমার করতেই হবে। আঙ্কেলকে বিস্তারিত বুঝিয়ে খুব কষ্টে রাজি করিয়েছিলাম। রাকিব, তানবীর আর সুজনের উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন করে দেশ ছাড়ি। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, বিশ্বাস করো আমি তখন কোনো কিছু ভাবিনি, এত কিছু বুঝিও নি, শুধু বুঝেছিলাম তোমাকে আমার লাগবে, এটা যে কোনো মূল্যেই হোক। মস্তিষ্ক শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, তোমাকে বৈধতা চাদরে মোড়াবো। পাওয়া না পাওয়ার মাঝে আমি বাস্তবিক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভবিষ্যতে কি হবে বা হতে পারে সব ভুলে গিয়েছিলাম। বিয়ে পরিপূর্ণ হবে না জেনেও আবেগের তাড়নায় বিয়ে করেছিলাম। নিশ্চুপ মেঘ এবার মুখ খুলল, কিছুটা বিস্ময় হয়ে জানতে চাইল,